আমরা এখন অর্গানন থেকে করাবো। অর্গানন থেকেই বলবো। অর্গাননটা প্রথমে আমি শেষ করে নেব, সাথে তো মেডিসিন আমি কিছু কিছু তোমাদের পড়াচ্ছি। অর্গাননটা শেষ করার পরে আমার লেখা তোমার হোমিও দর্শন ভান্ডার থেকে আমি তোমাদের পড়াবো। মানে হোমিওপ্যাথি বিজ্ঞান অর্থাৎ অর্গাননকে ভেঙে যে ফিলোসফি পাওয়া গেছে, যে প্রশ্নগুলি আমরা পেয়েছি, সে বা আমাদের কর্তব্য কোন কোন ক্ষেত্রে কি কি কর্তব্য, সেগুলি নিয়ে আমার একটা বই লেখা আছে প্রায় 300 পৃষ্ঠার। সেটা নিয়ে আমি তোমাদের পরবর্তীতে কিছু আলোচনা করব। আর তখন আমি বেশিরভাগই ওষুধের সাথে ওষুধের কম্পারেটিভ এবং রোগ বিষয়ে নিয়ে আলোচনা করব। তাই এখন আমরা 159, 160, 161 তিনটে সূত্র একসাথে করব। খুব বেশি না, খুব সহজের মধ্যেই হবে। তাহলে অচির রোগ চিকিৎসায় সমলক্ষণ সম্মত ঔষধের মাত্রা যত ক্ষুদ্রতর হয়, প্রথম ঘন্টায় দৃশ্যত রোগ বৃদ্ধি তত লঘুতর এবং অপেক্ষাকৃত ক্ষণস্থায়ী হইয়া থাকে, যেটা আমি একটু আগেই বললাম 58 নম্বর অনুচ্ছেদে। ঔষধের মাত্রা, ওষুধ যদি সিমিলিয়ার হয়, ঔষধের মাত্রা যদি লঘুতর হয় এবং কম হয়, যত কম হয় তত ঔষধের রোগ বৃদ্ধি কম হয়। এই ঔষধের রোগ বৃদ্ধিটা কিন্তু সবাই বোঝে না। যারা একটু ওভার সেন্সিটিভ রোগী তারা একটু অনুভব করে, আর যদি সেন্সিটিভিটি তার কম থাকে, ওভার সেন্সিটিভ না হয়, তাহলে সে সাধারণত বুঝতে পারে না। আচ্ছা, এইবার বলা হচ্ছে অচির রোগের চিকিৎসায় ঔষধজনিত রোগ বৃদ্ধি মৃদুতর করিবার উপায় কি, সেটা আমি আলোচনা করেছি, কিন্তু এখানে 59 আবার বলা হচ্ছে। সাম্যক সাদৃশ হিসাবে ওষুধ নির্বাচন আর ক্ষুদ্রতম মাত্রা এবং মাত্রা, এই অনুচ্ছেদটিতে যেন হ্যানিম্যান শুধু মাত্রার সূক্ষ্ম তত্ত্বের কথাই বলিতেছেন, এইরূপ অনেকে মনে করিতে পারেন, কিন্তু তাহা নয়। সদৃশ বিধানসম্মত ঔষধ, হোমিওপ্যাথি রেমেডি, এই কথাটিতেই রোগ ও ঔষধের সাম্যক সাদৃশ্যের আবশ্যকতা ব্যক্ত করা হয়েছে। তাহলে রোগের সাথে ঔষধের লক্ষণের সাদৃশ্য, রোগের শক্তির সাথে ঔষধ শক্তির একটু সাদৃশ্য অর্থাৎ একটু বেশি হবে, এবং রোগ শক্তি যে কয় মাত্রা খাওয়ালে রোগ শক্তি বা যে ক্ষুদ্রতম মাত্রা খাওয়ালে রোগের বৃদ্ধি ঘটবে না, সে সম্পর্কেও কিন্তু আমাদের এই সূত্রটায় বলা হচ্ছে। বারবার করে বলেও তো আমরা কান্দি না, যার কারণে ঠকি। ঠিক আছে, আমরা 160 কি পাই, কিন্তু সদৃশ বিধানসম্মত ঔষধের মাত্রা প্রায় কখনোই এত ক্ষুদ্র করা যায় না, ইহা অল্পদিন স্থায়ী উপসর্গ শূন্য সদৃশ প্রাকৃতিক ব্যাধিকে প্রশমিত করাভূত, এমনকি সম্পূর্ণরূপে আরোগ্য বা ধ্বংস করিতে পারে না। আমি এই কথাটা হয়তো 57-58 লেকচারের সময় বলেছিলাম যে ঔষধকে এত ক্ষুদ্র করা যায় না যে রোগ শক্তির থেকেও তার শক্তি বেশি থাকে না। হ্যানিম্যান সাহেব যখন হোমিওপ্যাথি আবিষ্কার করেছিলেন, তখন উনি আক্ষেপ করে বলেছিলেন যে আমি সাগরের এই পাশে ওষুধ ছেড়ে দেবো, ওই পাশের থেকে খেয়ে রোগী সুস্থ হবে। 1 বোতল জলের মধ্যে যদি আমি 1 ফুটা বা 10টা গরুর ফেলে দিয়ে ঝাঁকিয়ে দিই, টোটাল বোতলটাই কিন্তু ওই ওষুধের শক্তিতে শক্তিকৃত হয়ে যাবে। তাহলে এখানে শক্তি স্তর, এখানে কিন্তু স্থূল স্তর না, যে এখানে অণু আর দেখতে পাচ্ছি না, এখানে পরমাণু আর দেখতে পাচ্ছি না, এখানে নিউট্রন প্রোটন ইলেকট্রন আর দেখা যাচ্ছে না, তাহলে এটা জল পড়া, এটা কিন্তু নয়। এটা হোমিওপ্যাথি ওষুধটা একদম শক্তি স্তরে পৌঁছে যায়। এখানে আর ল্যাবরেটরিতে প্রমাণ করার কিছুই থাকে না, যার কারণে অনেক বৈজ্ঞানিক অনেক সময় বলেন
যে হোমিওপ্যাথি ওষুধে জল আর অ্যালকোহল ছাড়া কিছুই নেই। তারা এই সত্যি তত্ত্বটা বোঝে না, অনুভব করে না বা জানে না, তাই বলে। আমরা 160 বলবো, কিন্তু 60 পড়াচ্ছি। সেই জন্য উপযুক্ত সমলক্ষণে নির্বাচিত ঔষধের মাত্রা, ঔষধের মাত্রা যত দূর সম্ভব ক্ষুদ্রতম না হইলে ইহার সেবনের প্রথম কয়েক ঘন্টায় এই জাতীয় সদৃশ বিধান মতের স্পষ্ট রোগ বৃদ্ধি কেন হয় তাহা আমরা বুঝিতে পারি। আমি এই 59 এবং 58 যে কথাগুলি, এই কথাগুলি যেন আমি 57 এবং 58-তে বলেই দিয়েছিলাম। তাহলে এখন সূত্রগুলি তো বাদ দিয়ে যাওয়া কর্তব্য নয়, তাই আবারও বলছি। এবার আমরা 161-তে কি বলা হয়, এখানে তথাকথিত সমলক্ষণ মতে রোগ বৃদ্ধিকে বা বরং সমলক্ষণ সম্পন্ন ঔষধের প্রাথমিক ক্রিয়া যা মূল রোগের লক্ষণগুলিকে যেন কিছু বর্ধিত করে, তা প্রথম কয়েক ঘন্টা দেখিতে পাওয়া যায়। যখন আমি তাহাকে সীমাবদ্ধ করি তখন নিশ্চয়ই অল্প দিনজাত অপেক্ষাকৃত অচির রোগের ক্ষেত্রে তাহা সত্য। কারণ এই যে কথাগুলি বলা হলো, মাত্রা ক্ষুদ্র করলে প্রথম কয়েক ঘন্টায় যে রোগ বৃদ্ধি সামান্যতম বোঝা যায়, সেটা কিন্তু একমাত্র তরুণ রোগের ক্ষেত্রে, অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে সত্য। কিন্তু যেখানে দীর্ঘকাল কার্যকরী ঔষধ সমূহকে কিছু দিনের বা বহু দিনের রোগের বিরুদ্ধে যুদ্ধ করিতে হয়, অর্থাৎ ক্রনিক ডিজিজে যেখানে গভীরগিরি ওষুধগুলি দীর্ঘদিন ধরে যুদ্ধ করতে হয়, রোগের বিরুদ্ধে ওষুধের যে যুদ্ধ হয়, সেই স্থলে চিকিৎসাকালে এরূপ দৃশ্যত মূল রোগের বৃদ্ধি উপস্থিত হওয়া উচিত নয়। এবং যদি সুনির্বাচিত ঔষধ উপযুক্ত ক্ষুদ্র মাত্রায় প্রত্যেক মাত্রায় কিছু পরিমাণে পরিবর্তিত ও ক্রমশ উচ্চতর শক্তিতে প্রযুক্ত হয়, তবে উহা উপস্থিত হয় না। দেখো, এখানে কিন্তু একটা কথা আছে, হ্যানিম্যান বলছেন প্রত্যেকবার ওষুধ ঝাঁকি দিয়ে খাওয়ার কথা। ওই একই শিশিতে গ্লোবুলস ভরে একই ওষুধ ওর মধ্যে ঢেলে দিয়ে 4টি করে দানা খাও, তার মানে প্রত্যেকবারই কিন্তু আমি একই ওষুধ খাচ্ছি, শক্তি কিন্তু বৃদ্ধি হচ্ছে না। ওষুধ ব্যবহার করার নিয়ম, কাঁচের শিশিতে পরিশ্রুত জল এবং তার মধ্যে আমরা ওষুধ দিয়ে প্রত্যেকবার খাওয়ার আগে ঝাঁকি দিয়ে 8টা 10টা করে ঝাঁকি দিয়ে ব্যবহার করতে হবে। তাহলে পূর্বের থেকে পরবর্তী শক্তি একটু বেশি হবে। তাহলে একই শক্তির ওষুধ বারবার পড়ে না। জেমস টাইলার কেন বলছে জীবনী শক্তি একই শক্তির ওষুধ বারবার গ্রহণ করে না। জেমস টাইলার কেন বলছে খুব বেশি 2বার গ্রহণ করে, তাও সব ক্ষেত্রে নয়, 2বার গ্রহণ করে। তাহলে আমাদের ওষুধ ব্যবহার করার পদ্ধতিটাও কিন্তু এখানে কিছুটা আলোচনা করা হলো। আর কি হলো, যদি আমরা এই নিয়মে ব্যবহার করি তাহলে কিন্তু এই পুরাতন রোগের রোগ বৃদ্ধিটা প্রথম দিকে আমরা লক্ষ্য করব না। তার কারণ রোগের বিরুদ্ধে ওষুধ কিন্তু লড়াই করে যাবে। যখন রোগ লক্ষণ বা রোগ শক্তি আর থাকবে না, তখন ওষুধের প্রতিচ্ছবি দেখা যাবে, অর্থাৎ শেষের দিকে গিয়ে কিছু রোগ বৃদ্ধি লক্ষ্য করা যাবে, কিন্তু সেই রোগটা রোগ বৃদ্ধি নয়, ওষুধজনিত লক্ষণগুলি প্রকাশ পাওয়া। তাহলে এখানে বলা হচ্ছে, কিন্তু যেখানে দীর্ঘকাল কার্যকরী ঔষধ সমূহকে কিছু দিনের বা বহুদিনের রোগের বিরুদ্ধে যুদ্ধ করিতে হয়, সেখানে চিকিৎসাকালে এরূপ দৃশ্যত মূল রোগের বৃদ্ধি উপস্থিত হওয়া উচিত নয়। এবং যদি সুনির্বাচিত ঔষধ উপযুক্ত ক্ষুদ্র মাত্রায় প্রত্যেক মাত্রায় কিছু পরিমাণে পরিবর্তিত ও ক্রমশ উচ্চতর শক্তিতে প্রযুক্ত হয়, তবে উহা উপস্থিত হয় না। চিররোগের প্রাথমিক লক্ষণ সমূহের এরূপ বৃদ্ধি চিকিৎসা শেষে, যখন আরোগ্য প্রায় সম্পূর্ণরূপে সাধিত হইয়াছে, কেবল তখনই কিছু কিছু ক্ষেত্রে উপস্থিত হয়। তাহলে বোঝা গেল, তরুণ রোগের বৃদ্ধি যদি মাত্রা বেশি হয়, তাহলে প্রথম কয়েক ঘন্টায়
আমরা রোগীর মধ্যে বৃদ্ধি অনুভব করব। আর পুরাতন রোগের সাদৃশ্য বিধানসম্মত ভাবে যদি আমরা একই শক্তির ওষুধ বারবার করে খাইয়ে যাই, তাহলে আমরা প্রথমেই রোগ বৃদ্ধি উপলব্ধি করব। সে রোগ অনেক সময় আরোগ্য করাও যায় না। তাই মাত্রা ক্ষুদ্র হতে হবে, আর সবসময় পরবর্তী শক্তিতে রূপান্তরিত করতে হবে, অর্থাৎ ছাক্কাসান পদ্ধতিতে শক্তি বর্ধন করে আমরা ব্যবহার করব। তাহলে কি হবে, যত সম্ভব রোগের আরোগ্যের শেষ দিকটায় গিয়ে কিছু কিছু বৃদ্ধি লক্ষ্য করা যাবে। দেখো, ওষুধ দেওয়ার থেকে আমাদের হোমিওপ্যাথিতে যারা খুব উচ্চাঙ্গের ডাক্তারবাবুরা আছেন, এমনকি জেমস টেলর, কেন বন্দ্যোপাধ্যায়, ডাক্তার ঘটক বা আরো আরো মহাত্মাদের কথা আমি বলছি, তারা বলছেন ওষুধ ব্যবহার করার থেকে যত কম ব্যবহার করতে পারবা তত মঙ্গল। নির্বাচিত ওষুধ বেশি ব্যবহার করলে যে রোগ আরোগ্য হবে তা কিন্তু নয়, এটা কিন্তু খেয়াল রাখবা। তাহলে আমরা 59, 60 এবং 61 এই তিনটে সূত্র আমরা নিয়ে আলোচনা করলাম। তাহলে তরুণ রোগের বৃদ্ধি কেন হয়, কখন হয়, পুরাতন রোগের বৃদ্ধি কেন হয় এবং কখন হয়, এটা নিশ্চয়ই বোঝা গেল।